নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেল ফিজিক্স বাই সৌভিকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের এই নতুন ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা ইন্ডিয়ান পার্লামেন্টের ব্যাপারে দু চার কথা বলতে চাই। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদেরকে করব যে এই ভিডিওটিতে যতদূর সম্ভব আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং যদি আপনি এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ঠিক আছে? আপনারা যদি এই ভিডিওটির পিডিএফ পেতে চান তাহলে ডেসক্রিপশনে পিডিএফ লিংক দেওয়া আছে, তাহলে আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পিডিএফটিকে ডাউনলোড করতে পারেন। তো চলুন কিছু দেরি না করে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন যে এখানে যেটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটাকে পার্লামেন্ট হাউস বলে। হিন্দিতে বা বাংলায় এটাকে কি বলা হয়? সংসদ ভবন বলা হয়। বাংলায় আমরা সংসদ ভবন বলি, হিন্দিতেও আমরা কি বলি? যে সংসদ ভবন বলি। ঠিক আছে? এই যে পার্লামেন্ট হাউস আপনারা দেখতে পাচ্ছেন, এই পার্লামেন্টারি হাউসটা 1921 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এবং এটি তৈরি হয়ে গিয়েছিল 1927 খ্রিস্টাব্দে। মানে এটার এই বিল্ডিংটার গঠন কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছিল 1927 সালে। তো এই বিল্ডিংটার ডিজাইন দিয়েছিলেন প্রখ্যাত ব্রিটিশ আর্কিটেক্ট স্যার এডউইন লুটিয়েন্স অ্যান্ড স্যার হারবেট বেকার। দেখতে পাচ্ছেন এই যে বোল্ড কালারে লেখা আছে যে এই দুজন প্রখ্যাত ব্রিটিশ আর্কিটেক্টরা এই যে সুন্দর যে বিল্ডিংটা ডিজাইন রেখেছিলেন। ঠিক আছে? তাহলে এই যে আবার দেখুন যে কোনো একটা তো বিল্ডিং তো তৈরি হলে তাকে তো উদ্ঘাটন করার জন্য তো কাউকে ডাকা হয় না। তো ব্যাপারটা হচ্ছে তখন তখন আমাদের দেশে ভাইসরয় লর্ড আরউইন ছিলেন। তো সেই জন্য তিনি ছিলেন এক সর্বোচ্চ মানে পদে আসীন ছিলেন তিনি। মানে ভারতবর্ষে সর্বোচ্চ পদে তিনি আসীন ছিলেন লর্ড আরউইন। ঠিক আছে? সেই জন্য তাকে ডাকা হয়েছিল কি এই সুন্দর বিল্ডিংটার ওপেনিং সেরিমনিতে। ঠিক আছে? নেক্সটে দেখুন কি বলেছে। আচ্ছা, দেখুন এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা ব্রিটিশ আমলের তোলা একটা ছবি ইন্ডিয়ান পার্লামেন্ট হাউসের। তো তখন ইন্ডিয়ান পার্লামেন্ট হাউসটা এরকম দেখতে ছিল। ঠিক আছে? তো দেখুন আরো কিছু তথ্য ইন্ডিয়ান পার্লামেন্ট সম্পর্কে। তো দেখুন ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ দ্য লেজিসলেটিভ অর্গান অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। লেজিসলেটিভ অর্গান মানে কি বলছে? যে লেজিসলেটিভ অর্গান হচ্ছে যে আমাদের দেশে আইন যে কোনো আইন, ধরুন যে কোনো আইন কি হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্টেই তৈরি হবে। ঠিক আছে? ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে আমাদের দেশে যে সমস্ত আইন সব পাস হয়ে ওখানেই আসে। ঠিক আছে? তো দেখুন তারপরে নেক্সট যেটা আছে বুলেটে লেখা আছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের দেশের কি হচ্ছে, আমাদের দেশের গভর্নমেন্টটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তো দেখুন আমরা সবাই জানি যে আমাদের দেশে ব্রিটিশদের রাজ চলতো। তো ব্রিটিশরাও কি হচ্ছে তাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ছিল। ঠিক আছে? তো সেই জন্য আমাদের দেশের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমরা অ্যাডপ্ট করেছি। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে কনসেপ্ট ওয়াজ টেকেন ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। তাহলে এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা কি বলেছে যে এর কনসেপ্টটা আমরা নিয়ে হয়েছিল ইউনাইটেড কিংডম থেকে। ঠিক আছে? তো নেক্সট যেটা বুলেটিন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো কোশ্চেন অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে ডাব্লিউবিপিএসসি বা এসএসসি বিভিন্ন পরীক্ষাতে যে কোন পার্টে আমাদের পার্লামেন্ট সম্পর্কে বলা আছে, মানে আমাদের সংবিধানে কত নম্বর পার্টে কত নম্বর আর্টিকেলে তোমার পার্লামেন্ট সম্পর্কে বলা হয়েছে। তো ডাইরেক্ট তখন কোশ্চেন আমাদের আসলে তাহলে আমাদের ডাইরেক্ট উত্তর লিখতে হবে আর্টিকেল 79 টু 122 তে আমাদের কি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে সংবিধানে বলা আছে। ঠিক আছে? তো এইটা গেল। দেখুন নেক্সট কি বলছে, এক মিনিট। অর্গানাইজেশন অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে? অর্গানাইজেশন অফ দ্য পার্লামেন্ট, তাহলে আমাদের অর্গানাইজেশন অফ পার্লামেন্ট বলছে পার্লামেন্ট কি নিয়ে গঠিত। ঠিক আছে? পার্লামেন্ট দেখতে পাচ্ছেন তিনটে অর্গান আছে। ফার্স্ট অফ অল প্রেসিডেন্ট, লোকসভা অ্যান্ড রাজ্যসভা। ঠিক আছে? তাহলে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট তিনটে নিয়ে গঠিত, তিনটে জিনিস নিয়ে। একটা হচ্ছে মানে প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। ঠিক আছে? তো লোকসভাকে আমরা কি বলি? লোকসভাকে আমরা
লোয়ার হাউস বলি, লোয়ার হাউস বলি, ঠিক আছে। লোকসভাকে আমরা লোয়ার হাউস বলি, আর রাজ্যসভাকে আমরা আপার হাউস বলি। লোকসভাকে আমরা বলি, ঠিক আছে, লোকসভাকে অনেক সময় মানে আমরা হাউস অফ দ্য পিপল বলতে পারি, আর হচ্ছে কি রাজ্যসভাকে কাউন্সিল অফ স্টেটস বলা হয়, ঠিক আছে। তো ইন্টারেস্টিংলি মানে কি হচ্ছে, প্রেসিডেন্ট কিন্তু এই যে যে কোনো দুটো যে কক্ষ দেখতে পাচ্ছেন, লোকসভা আর রাজ্যসভা, প্রেসিডেন্ট কিন্তু লোকসভারও মেম্বার নন, রাজ্যসভারও কিন্তু মেম্বার নন, কিন্তু তিনি কি হচ্ছে পার্লামেন্টের একটা ইন্টিগ্রাল পার্ট। মানে এর ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। ধরুন যে কোনো এমপি মানে পার্লামেন্টে, মানে কোনো একটা হাউসে, ধরুন লোকসভাতে একটা এমপি কি করলো, কোনো একটা বিল নিয়ে এলেন, ঠিক আছে, বিল নিয়ে এলেন। তো বিল নিয়ে আসার পরে ওটা পাস হয়ে গেল, মেজরিটির মাধ্যমে কি হলো, লোকসভাতে পাস হয়ে গেল। তো লোকসভাতে পাস হওয়ার পরে, ঠিক আছে, তো ওটা যাবে, এই বিলটা যাবে ধরুন প্রেসিডেন্টের কাছে, ঠিক আছে। প্রেসিডেন্ট কি করবেন, যে আমাদের রাষ্ট্রপতি কি করবেন, বিলটা এখন দেখবেন। এবার তারা যদি মনে হয় যে তিনি সম্মতি দেবেন, যতক্ষণ না পর্যন্ত তিনি সম্মতি দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিলটা কিন্তু আইনে মানে পরিণত হবে না। যখনই তিনি সম্মতি দেবেন, তখনই কি হচ্ছে, ওই বিলটা আইনে পরিণত হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন, তাহলে বিলটা যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্টের অ্যাসেন্ট পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওটা লতে কনভার্ট হচ্ছে না। তো সেই জন্যই কারণে আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন যে পার্লামেন্টের একটা ইন্টিগ্রাল পার্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন কিন্তু ফ্রিকোয়েন্টলি আমাদের এক্সামে দেখতে পারি, ঠিক আছে। আমাদের এটা কোশ্চেন এসেছিল ডাব্লিউবিএস, হ্যাঁ ডাব্লিউবিসিএস এ, ডাব্লিউবিসিএস এ এসেছিল যে ইউএসএ তে, ইউএসএ পার্লামেন্টটা কি বলা হয়, ঠিক আছে, এরকম ডাইরেক্ট কোশ্চেন একবার জিজ্ঞেস করা হয়েছিল। যে দেখুন ইউএসএ তে কোনো পার্লামেন্ট হয় না, ওখানে কি হয়, কংগ্রেস হয়। দেখতে পাচ্ছেন যে কংগ্রেস বোল্ড লেখা আছে, ওখানে কংগ্রেস, যেমন আমাদের এখানে পার্লামেন্ট তেমনি ওখানে কংগ্রেস। তেমনি ওদের কংগ্রেসটা কি কি নিয়ে গঠিত, একটা হচ্ছে সিনেট, আর একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। মানে সিনেটটাকে বলা হয় আপার হাউস, আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভকে বলা হয় লোয়ার হাউস। তাহলে এই আপার হাউস আর লোয়ার হাউস নিয়ে এই ইউএস এর কি হচ্ছে কংগ্রেস গঠিত, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কি, যেটা এই পয়েন্টটা আমি একটু আগে করলাম, ডিসকাস করলাম, যে দো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট, বাট he is not the member of the either house of the parliament, because a bill passed by the both house of the parliament can't become a law without president assent, ঠিক আছে, যেটা আমি একটু আগে বললাম। হ্যাঁ, তো আপনারা বুঝতেই পারছেন তাহলে। তো এটা নেক্সট আমরা চলে যাব যে যে প্রেসিডেন্টের কিছু কর্তব্য রয়েছে, ঠিক আছে, প্রেসিডেন্টের আছে কিছু কর্তব্য রয়েছে। তো দেখুন কি বলেছে, তো হি সামন্স প্ররোগস বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট। তাহলে সামন্স মানে কি হচ্ছে, ডাকা, প্ররোগস মানে স্থগিত করা, বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট। দেখুন অনেক সময় কি হচ্ছে, আমাদের পার্লামেন্টে কতগুলো সেশন থাকে, 3টে সেশন থাকে। তো সেশন যখন শেষ হয়ে যায়, তখন সেশনকে ডাকার জন্য প্রেসিডেন্ট ডাকেন, সামান্স করেন, প্রোরোগ করেন, মানে কোনো একটা সেশন শেষ হলে তাহলে প্রোরোগ করতে হবে। এবার হচ্ছে কি, দেখুন সামান প্রোরোগ, আর এটা হচ্ছে ডিজলভস, ঠিক আছে, হি ডিজলভস দ্য লোকসভা। ডিজলভ কিন্তু মানে যে পুরো ভেঙে ফেলা, ঠিক আছে। ধরুন একটা গভর্নমেন্ট, ধরুন 2014 সালে কোনো একটা গভর্নমেন্ট তৈরি হয়েছিল, আর 2019 সালে কি হয়েছে ওটা, মানে ওটাকে ডিজলভ হয়ে যায়, 5 বছর টার্ম থাকে লোকসভার। তো সেই জন্য ডিজলভ হয়ে যাবে, মানে কার অ্যাসেন্টের দ্বারা, হচ্ছে প্রেসিডেন্টের অ্যাসেন্ট। প্রেসিডেন্টই কি করবেন, একমাত্র ডিজলভ ওই লোকসভাটাকে করতে পারবে। তো অনেক সময় কি হয় যে মানে লোকসভা 5 বছরের মেয়াদের আগেই ডিজলভ করা যায় প্রেসিডেন্টের দ্বারা। প্রেসিডেন্ট যদি মনে করেন যে লোকসভাকে ডিজলভ করতে হবে, তিনি তাহলে তিনি আদেশ দেবেন যে মানে লোকসভাকে ডিজলভ করা, ঠিক আছে। তাছাড়া কি করেন তিনি, তিনি অ্যাড্রেস করেন বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট, তিনি মানে অ্যাড্রেস করেন যে কোনো ধরুন কিছু মানে কিছু জরুরি কথা নিয়ে আলোচনা হচ্ছে, তিনি তখন কি করেন যে পার্লামেন্টে তিনি অ্যাড্রেস করেন, ঠিক আছে। হি ইস্যুস দ্য অর্ডিন্যান্স ওয়েন দা দে আর নট ইন সেশন। তাহলে কি হচ্ছে, তিনি মানে অর্ডিন্যান্স ইস্যু করবেন যখন দুটো সেশন, যখন কি হচ্ছে পার্লামেন্ট সেশনে থাকবেন, ঠিক আছে। তো আবার মানে দেখতে পাচ্ছেন নেক্সট যেটা আছে, যে আওয়ার কারেন্ট অ্যান্ড 14th প্রেসিডেন্ট ইজ শ্রী রামনাথ কোবিন্দজি, ঠিক আছে। আমাদের বর্তমান রাষ্ট্রপতি এবং 14তম রাষ্ট্রপতি হলেন যে শ্রী রামনাথ কোবিন্দজি। তাহলে পিকচার দেখতে পাচ্ছেন শ্রী রামনাথ কোবিন্দকে, ঠিক আছে, ইনি হলেন আমাদের রাষ্ট্রপতি। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে কি, যে কম্পোজিশন অফ রাজ্যসভা। তাহলে এই দেখতে পাচ্ছেন যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজ্যসভার ইমেজ।
আপনি যদি একটা দেখে চেনার উপায় হলো কি, রেড ফ্লোরটা দেখে বুঝতে পারবেন যেটা রাজ্যসভা, ঠিক আছে। আর গ্রিন ফ্লোর সাধারণত থাকে লোকসভাতে, ঠিক আছে, গ্রিন ফ্লোর। তো দেখতে পাচ্ছেন, দেখুন যে কম্পোজিশন অফ রাজ্যসভা, কম্পোজিশন মানে হচ্ছে মানে কিভাবে গঠন, মানে কি নিয়ে গঠিত হয়েছে রাজ্যসভাটা। তো দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম স্ট্রেংথটা কত, মানে কত সিটস বলতে পারেন এক কথায়, যে কত সিট আছে রাজ্যসভাতে, 250টা। তার মধ্যে আউট অফ হুইচ 238টা হচ্ছে কি, মানে যে 238টা হচ্ছে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি, মানে হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, তারা 238 জন। এবং বাকি যে 12 জন আছেন, তাহলে 212 জন আছেন, তাহলে এই 12 জনকে কারা, মানে 12 জনকে প্রেসিডেন্ট নমিনেট করেন, ঠিক আছে, প্রেসিডেন্ট কি হচ্ছে নমিনেট করে এদেরকে নিয়ে আসেন। আর বাকি যে 238 জন তারা কি করেন, যে ইলেক্টেড ইনডাইরেক্টলি, ঠিক আছে, ইনডাইরেক্টলি, দেখুন এটা ইলেক্টেড ইনডাইরেক্টলি মানে, ইলেক্টেড ইনডাইরেক্টলি মানে হচ্ছে যে আমরা দেখুন যে আমরা যখন ভোট দিতে যাই, ঠিক আছে, যখন লোকসভার ভোট হয় আমরা তখন আমরা ভারতের জনগণরা কি করি, ওখানে আমরা ভোট দিতে যাই, তাহলে কি তখন এই ভোটটাকে কি বলে, আমরা হচ্ছে ডাইরেক্ট ভোট দিচ্ছি। ডাইরেক্ট ভোট দিয়ে আমরা কি করি, যে আমরা লোকসভা সদস্যদেরকে কি করি, নির্বাচন করি। কিন্তু রাজ্যসভার মেম্বারদের ক্ষেত্রে যারা হচ্ছে কিনা ধরুন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে ধরুন যে বিধানসভার যারা মেম্বাররা আছেন, তাদের আবার যারা কি ইলেক্টেড, যারা ইলেক্টেড মেম্বাররা আছেন, তারাই একমাত্র কি করবেন, যে ভোটের মাধ্যমে ওরা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে কি করবেন, যে রাজ্যসভার যে মেম্বার আছে তাদেরকে ইলেক্ট করবেন, ঠিক আছে। তাহলে 238 মেম্বার হচ্ছে এরকম ভাবে ইলেক্ট হয়ে আসবেন আর কি। তো দেখতে পাচ্ছেন এরপরে নেক্সট যে বুলেটটা লেখা আছে, যে ফোর্থ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যালোকেশন অফ সিটস অফ Rajya Sabha to the states and union territory, ঠিক আছে, ইউটি মানে ইউনিয়ন টেরিটরি, মানে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে ফোর্থ শিডিউলে আমাদের সংবিধানের ফোর্থ শিডিউলে কি হচ্ছে, যে রাজ্যসভার কতগুলো সিট বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে, এখানে এই ফোর্থ শিডিউলে কি হচ্ছে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো দেখতে পাচ্ছেন নেক্সট যেটা আছে, মেম্বার্স অফ দ্য রাজ্যসভা আর ইলেক্টেড বাই দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা আমি একটু আগে বললাম, যে রাজ্যসভার মেম্বাররা কি হচ্ছে, যে ইলেক্টেড মেম্বার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মাধ্যমে যারা ইলেক্টেড মেম্বার আছে, তারাই কি হচ্ছে, যে রাজ্যসভার মেম্বারদেরকে ইলেক্ট করতে পারবেন, ঠিক আছে, নমিনেট হলে হবে না কিন্তু, যারা ইলেক্টেড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি তারাই কিনা রাজ্যসভার মেম্বারদেরকে ইলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন কি আছে, ডিউরেশন অফ রাজ্যসভা। ডিউরেশন অফ রাজ্যসভা মানে কি, রাজ্যসভার মেয়াদ কত, ঠিক আছে। দেখুন ইট ইজ আ পার্মানেন্ট বডি অ্যান্ড নট সাবজেক্ট টু ডিসলভ, মানে কি বলছে, রাজ্যসভায় কোনোদিনও ডিসলভ করা যায় না, মানে কোনোদিনও ভাঙা যায় না, ঠিক আছে, এটা একটা পার্মানেন্ট বডি, ঠিক আছে। আর রাজ্যসভাটি প্রথম তৈরি হয়েছিল 1952 থেকে 1952 সালে এটা কি হয়েছিল, প্রথম তৈরি হয়েছিল। তখন থেকে কি হচ্ছে, এটি একটি পার্মানেন্ট বডি হিসেবে কাজ করছে, ঠিক আছে। তারপরে কি, তারপরে নেক্সট যেটা দেখতে পাচ্ছেন, যে 1/3 অফ ইটস মেম্বার রিটায়ার্ড আফটার 2 ইয়ার। দেখতে পাচ্ছেন, ধরুন রাজ্যসভার তো 250 জন যে মেম্বার আছে, ধরুন একজন মেম্বারের একজন মেম্বার কি টোটাল টার্ম হচ্ছে কি, ধরুন একজন মেম্বারের টোটাল টার্ম হচ্ছে 6 বছর, মানে একজন মেম্বার তার 6 বছর হচ্ছে ওই অফিসে থাকার মেয়াদ আর কি, ঠিক আছে। তার প্রতি দু বছর পর পর 1/3 অফ দ্য মেম্বার, 250 জনের 1/3 অংশ মেম্বার কি হচ্ছে, যে রিটায়ার্ড হয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এরকম করে রিটায়ার্ডের প্রসিডিওরটা ওখানে হয়, ঠিক আছে। তারপর দেখুন চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, ঠিক আছে, চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, তাহলে দেখুন যে প্রিসাইডিং অফিসার অফ রাজ্যসভা ইজ চেয়ারম্যান, মানে ধরুন রাজ্যসভাকে যে পরিচালনা করবেন, রাজ্যসভাকে যিনি পরিচালনা করবেন তাকে বলা হয় চেয়ারম্যান। এই চেয়ারম্যানটা সাধারণত কে হন, এই চেয়ারম্যান কে হন, ঠিক আছে। তো এই চেয়ারম্যানটা হন যে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, মানে কি ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন যে রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে। এই চেয়ারম্যানের কাজ কি, চেয়ারম্যানের কাজ হচ্ছে যে রাজ্যসভার মধ্যে বিভিন্ন যে আইন শৃঙ্খলা বজায় রাখা, মানে মানে কোনো ডিসিপ্লিন যাতে ভঙ্গ না হয় ওই হাউসের মধ্যে, তাহলে ওনার ওই কর্তব্যটা হচ্ছে। তাছাড়াও তিনি অনেক রকমের কাজ করে থাকেন। তো আপনারা মনে রাখবেন যে কোনো যে হাউসের মধ্যে যাতে কোনো রকমের ডিসিপ্লিন নিয়ে
কোনো রকমের বাধা যাতে না থাকে সেই জন্য তিনি কাজ করে থাকেন, ঠিক আছে। তো আমাদের অ্যাট প্রেজেন্ট ভাইস চেয়ারম্যান হলেন, সরি ভাইস চেয়ারম্যান নয়, ভাইস প্রেসিডেন্ট হবে এটা, সরি, বেগ পার্ডেন। আবার কারেন্ট ভাইস চেয়ারম্যান, হ্যাঁ এখানে যেটা চেয়ারম্যান লেখা আছে একটু কারেকশন করে নেব, ভাইস প্রেসিডেন্ট। আবার কারেন্ট ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন যে শ্রী ভেঙ্কাইয়া নাইডুজি, ঠিক আছে। হ্যাঁ, ইফ, দেখুন এই পয়েন্টটা দেখুন, ইফ চেয়ারম্যান ইজ অ্যাবসেন্ট দেন ডেপুটি চেয়ারম্যান ইজ অ্যাক্ট অ্যাজ এ চেয়ারম্যান অফ রাজ্যসভা। এর মানেটা কি, দেখুন যদি কোনো রাজ্যসভার চেয়ারম্যান যদি অ্যাবসেন্ট থাকেন, ধরুন ধরুন ওনার কোনো শরীর খারাপ হয়েছে বা তিনি যদি রিজাইন দিয়ে দেন, তখন কি করবেন যে ডেপুটি চেয়ারম্যান কি করবেন যে রাজ্যসভার চেয়ারম্যান পদে আসীন হবে, ঠিক আছে। তো নেক্সট এটা, এই পিকচারটা হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুজির। নেক্সট আমরা মুভ করব। তো এরপরে আমরা কি আছে যে কম্পোজিশন অফ লোকসভা, দেখতে পাচ্ছেন যে এই পিকচারটা গ্রিন ফ্লোর, সেটা হচ্ছে কি লোকসভার পিকচার, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা ইজ ফিক্সড অ্যাট 552, ঠিক আছে। তো 552 জন হচ্ছে এই লোকসভার একটা সিট বলতে পারেন, 552 জন সিট টোটাল। তো তার মধ্যে 530 জন মেম্বার কি হচ্ছে ডাইরেক্টলি মানে ইলেক্ট হয়ে আসছেন বাই ভোটিং এর মাধ্যমে, ঠিক আছে। তো বাকি 20 মেম্বার্স কি করছে, 20 মেম্বার্স হচ্ছে যে ইউনিয়ন টেরিটরি, তারাও কি হচ্ছে ডাইরেক্টলি ভোটের মাধ্যমে নির্বাচন হয়ে আসছেন, ঠিক আছে, নির্বাচিত হয়ে আসছেন। দুজন মেম্বার যারা আছেন, দুজন মেম্বার হচ্ছে কি অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে আছে। আর যে প্রেসিডেন্ট কি করছেন, এই দুজন মেম্বারকে কি করছেন যে নমিনেট করে রাখছেন আর, ঠিক আছে। তো তারপরে কি বলছে যে পয়েন্টটা, দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেট, তার মানে 530, যে 530 জন দেখতে পাচ্ছেন, এটা 530 প্লাস 20, এই যে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি ইজ ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল বাই ভোটিং, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, আমাদের ভারতের জনগণ কি করছি, ভোটিং এর মাধ্যমে ওনাদেরকে নির্বাচিত করে নিয়ে আসছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের 18 বছর, 18 কোনো ক্যান্ডিডেট যদি 18 বছর হয়ে যায়, সে কিনা ভোটিং এর জন্য এলিজিবল, ঠিক আছে। তাহলে ভোটিং এর জন্য এলিজিবল কারা, যারা 18 বছর কমপ্লিট করে ফেলেছে। তো এখানে দেখুন ইম্পর্টেন্ট একটা নোট আছে, যেটা এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষায় এসেছিল, যে ভোটিং এজ ওয়াজ রিডিউস টু 21 to 18 years by 61st Amendment Act 1988, ওকে। সো এটার মানে কি, যে আমাদের আগের ভোটিং এজটা ছিল 21 বছর, তারপরে ওটাকে কমিয়ে 18 বছর করা হয়েছে, কার মাধ্যমে, যে 61তম সংশোধনীর মাধ্যমে, মানে সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে করা হয়েছে, ঠিক আছে। তো নেক্সট আমরা আলোচনা করব হচ্ছে ডিউরেশন অফ লোকসভা, মানে লোকসভাটা মানে মেয়াদ কত লোকসভা। দেখতে পাচ্ছেন যে লোকসভা ইজ নট আ পার্মানেন্ট বডি, ঠিক আছে, মানে লোকসভাটা রাজ্যসভার মতো কিন্তু পার্মানেন্ট বডি নয়, ঠিক আছে। এর এর নর্মাল টার্মটা কত, 5 বছর, তারপরে এটা কি হচ্ছে অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যায়, ঠিক আছে। হাউএভার প্রেসিডেন্ট ডিসলভ দ্য লোকসভা বিফোর দ্য কমপ্লিট অফ 5 ইয়ার টার্ম। তো দেখতে পাচ্ছেন যে প্রেসিডেন্ট চাইলে 5 বছর মানে কমপ্লিট হওয়ার আগেই এটা ডিসলভ হয়ে যেতে পারে। এবার ধরুন কোনো কারণে মানে ন্যাশনাল এমার্জেন্সি দেখা দিল, তখন কি হচ্ছে যে এর মেয়াদ কি হচ্ছে বাড়তেও পারে, ধরুন 5 বছর থেকে 6 বছরও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাই কোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট কি হচ্ছে, কি কি কোয়ালিফিকেশন হয়, দেখুন এটাকে মানে মানে মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়ার জন্য, মানে ধরুন পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য তাকে তো মানে সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ভারতের জনগণ তো হতেই হতে হবে, তার সঙ্গে সঙ্গে 15-25 বছরের কি হচ্ছে 25 বছরে কি হচ্ছে 25 বছরে ইয়ার কমপ্লিট করতে হবে, তাহলে মিনিমাম তাকে কি হচ্ছে যে 25 বছর মানে বয়স কি হচ্ছে কমপ্লিট করতে হবে। তো দেখুন যে স্পিকারটা কি, স্পিকারটা হচ্ছে কি, যে ইনি হচ্ছেন কি স্পিকার, স্পিকার এনার নাম হচ্ছে ওম প্রকাশ বিড়লা, ঠিক আছে, ওম প্রকাশ বিড়লা। স্পিকারের কাজ কি, স্পিকারের কাজ হচ্ছে কি লোকসভাকে প্রিসাইড করা, মানে কি লোকসভা সভাপতিত্ব করার মানে ভার স্পিকারের ওপর থাকে, ঠিক আছে। মানে স্পিকারই কি করবে যে লোকসভার মধ্যে আইন শৃঙ্খলা বা বাদ বাকি যে লোকসভার যে সমস্ত পরিচালনার কাজে যে সমস্ত ভার, মানে সমস্ত রকম ভার কি হচ্ছে স্পিকারের ওপরই থাকে, ঠিক আছে। তিনি হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন লোকসভার মধ্যে, ঠিক আছে। তা দেখুন লোকসভার এই এই মানে স্পিকারকে কেমন ভাবে মানে ইলেক্ট করা হয়,
দেখুন লোকসভার মধ্যে দেখুন রুলিং পার্টিও থাকে, এবারে কি আছে যে ধরুন অপোজিশন লোকরাও থাকে, অপোজিশন মেম্বারও থাকে। তো লোকসভায় অপোজিশন মেম্বার আর রুলিং মেম্বার এদের মধ্যে কিনা মানে ঠিক হয় যে কাকে তারা কি করবে স্পিকার হিসেবে নির্বাচন করবে। ধরুন মানে যে স্পিকার যে তোমার রুলিং পার্টি থেকে হতে হবে এরকম কোনো নয়, অপোজিশন পার্টি থেকেও মানে হলেও হতে পারে, ঠিক আছে। যে স্পিকার যে তার স্পিকারটা হচ্ছে কি রুলিং অর অপোজিং পার্টি থেকেও কিন্তু হওয়া যায়, ঠিক আছে। দেখুন এরপর নেক্সট যেটা আছে যে হি প্রিসাইড ওভার জয়েন্ট হাউস অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। তাহলে তিনি দেখুন যে আমাদের যখন পার্লামেন্টের জয়েন্ট হাউস মানে লোকসভা এবং রাজ্যসভা যখন জয়েন্ট মিটিং হয়, ঠিক আছে, তার তখন কি করে স্পিকার কি করছেন যে ওই জয়েন্ট হাউস অফ দ্য পার্লামেন্টে সভাপতিত্ব করেন, নয় কিনা চেয়ারম্যান মানে ভাইস প্রেসিডেন্ট কিন্তু তখন করেন না, তখন স্পিকারই কি করেন যে সভাপতিত্ব করেন এই সময়। তো হি ডিসাইড আ বিল মানি বিল অর নট, তিনি কি করেন কোন একটা বিল মানি বিল কিনা তিনি ওটাকে নির্বাচন করেন। হি ডাজন্ট ভোট ফর ফার্স্ট ইনস্ট্যান্ট বাট হি কাস্ট হিজ ভোট ইন কেস অফ টাই, ঠিক আছে। যেমন দেখুন যে প্রথমে কিন্তু যে স্পিকার প্রথমে ভোট দিবেন না, বাকি যারা মেম্বাররা আছেন তারা ভোট দিবেন, ঠিক আছে। কোনো বিল নিয়ে কোনো ডিবেট চলছে, তো বিল তারপর তো ভোটিং হবে যে এরা সম্মতি দিবেন কিনা, তারপরে কিন্তু স্পিকার কিন্তু প্রথমে কি হচ্ছে যে তার ভোটটা কাস্ট করতে পারবে না, ঠিক আছে। ইন কেস অফ ধরুন টাই হয়ে গেল, ঠিক আছে, আহ তখন কি হবে যে স্পিকার তখন হচ্ছে যে নিজের মানে ভোটটা কাস্ট করবেন। তারপরে ধরুন যে তারপরে ধরুন তো নিশ্চয়ই একটা ভোট পারলে ওটা কি হয়েছে পাস হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে দেখুন যে হি অ্যাডজর্নস দ্য হাউস অর সাসপেন্ড দ্য মিটিং অফ ইন অ্যাবসেন্স অফ কোরাম, ঠিক আছে। তিনি সাসপেন্ড করতে পারে কোনো মিটিং এ, ঠিক আছে, যদি ওখানে কোনো রকমের মানে মানে মিনিমাম অ্যামাউন্ট অফ বলছি মিনিমাম যদি মেম্বার যদি ওই লোকসভার মধ্যে প্রেজেন্ট না থাকেন তাহলে কি হচ্ছে ওই মিটিংটাকে সাসপেন্ড করার অধিকার তার আছে, ঠিক আছে। ইন কেস অফ দেখুন তার নেক্সট কোশ্চেন এটা নেক্সট পয়েন্টটা ইন কেস অফ in case speaker resign from office then deputy speaker act as a speaker of the lok sabha। ধরুন লোকসভাতে যে স্পিকার যদি না থাকেন তখন কি করছেন যে ডেপুটি স্পিকার যিনি আছেন তিনি কিনা লোকসভা স্পিকার হিসেবে কাজ করবেন। তাহলে কারেন্ট লোকসভা স্পিকার আমি আগেই বললাম যেটা ওম প্রকাশ বিড়লা জি, এখানে এনার পিকচার আছে আপনারা দেখুন। তাহলে নেক্সট যেটা আছে ফার্স্ট এটা অনেক সময় এই কোশ্চেনটা দেখতে পাওয়া যায় যে ফার্স্ট স্পিকার কে ছিলেন, তিনি ছিলেন জিভি মাভলঙ্কার, গণেশ বাসুদেব মাভলঙ্কার, ঠিক আছে। ইনি পুরো নাম গণেশ বাসুদেব মাভলঙ্কার জি কিনা ফার্স্ট স্পিকার ছিলেন, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি যে সেশন অফ পার্লামেন্ট, মানে পার্লামেন্টে কটা সেশন, তাহলে দেখুন যে বাজেট সেশন, মনসুন সেশন এবং উইন্টার সিজন এই তিনটা সেশন কিন্তু পার্লামেন্টে থাকে, ঠিক আছে। দেখুন বাজেট সেশন হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মে অবধি চলে, ঠিক আছে। নেক্সট আসে তারপরে কিছু মাস গ্যাপ থাকে, জুন বাদ দিয়ে তারপরে জুলাই থেকে আগস্ট বা সেপ্টেম্বর অবধি মনসুন সেশন চলে। তারপরে নেক্সট আসে কি উইন্টার সেশন, তাহলে উইন্টার সেশনটা কবে নভেম্বর থেকে ডিসেম্বর অবধি চলে, ঠিক আছে। এই এখন কি যে ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিকের জন্য কি হচ্ছে যে এবারে মনসুন সেশনটা সেপ্টেম্বর মাসে শুরু হবে, ঠিক আছে। প্রবাবলি 14 সেপ্টেম্বর হয়তো শুরু হবে, এটা নিয়ে হয়তো একটা আর্টিকেল আমি দেখেছিলাম, ঠিক আছে। তো এটা বুঝতে পারছেন তাহলে মনসুন সেশনটা এই সময় শুরু হচ্ছে তাহলে, হ্যাঁ। তো নেক্সট দেখুন কি আছে, দেখুন নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে আমরা একটা মানে ছক তৈরি করেছি। দেখুন আর্টিকেল নাম্বার 89 কি বলছে সাবজেক্ট ম্যাটার। তো দেখুন চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান নিয়ে কথা বলা হয়েছে। তো 90 এর মধ্যে সবগুলো তো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। সরি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি 110-এ কি আছে আর্টিকেল নাম্বার 110-এ কি আছে মানি বিল নিয়ে কথা বলা হয়েছে। এই পয়েন্টটা কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট একদম মনে রাখতে হবে, ঠিক আছে। আবার 123 যেটা দেখুন 1 2 3 এটা মনে রাখা 1 2 3 এটা কি বলছে যে প্রেসিডেন্ট প্রমালগেট অর্ডিন্যান্স ডিউরিং দ্য রিসেস অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। এটা আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে, দুটা খুব ইম্পর্টেন্ট 110 আর 123টা আর্টিকেল নাম্বারটা একটু আপনারা একটু মনে রাখবেন, ঠিক আছে। তো দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। তো দেখার জন্য ধন্যবাদ, and as well as thanks for watching. God bless you.